আজকে তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি জাতিকে ঐক্যবদ্ধ করে বসে থাকেন। তিনি এখনো মনে করেন না যে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি, কারণ অনেক ষড়যন্ত্র চলছে। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সরাসরি এই দেশের মানুষের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র লিপ্ত। এই দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করছে না, একটা পার্টিকে তারা আজকে অভয় দিচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষকে তারা অভয় দিচ্ছে না। বাংলাদেশের মানুষকে তারা সম্মান করে না। সুতরাং তারা আজকে ষড়যন্ত্রে লিপ্ত। আওয়ামী লীগের প্রধান দেশের বাইরে বসে অর্থকড়ি নিয়ে ভিডিও বার্তার মধ্য দিয়ে বাংলাদেশে যারা আছে, যারা বুক খুনের সঙ্গে জড়িত ছিল, যারা অত্যাচার নির্যাতনের সঙ্গে জড়িত ছিল, তারা এখনো এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত। সুতরাং শুধু বিএনপির কয়েকজন নেতা, বিএনপির আমরা কয়েকজন কর্মী সজাগ এবং সতর্ক হলে চলবে না, পুরো দেশবাসীকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। কারণ যে কোনো সময় এরা সবল মারতে পারে, যে কোনো সময় দেশের ক্ষতি করতে পারে। দেশের ক্ষতি করা মানে আমার আপনার ক্ষতি করা। তাহলে আমি এবং আপনি যদি সজাগ সতর্ক এবং ঐক্যবদ্ধ না হই, এই মঞ্চে আমরা বিএনপির যারা আছি, কমিটির নেতৃত্বে যারা আছে, এর বাইরে যারা আছে, আমি সবাইকে বলবো ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। দেখেন, তারেক রহমান বলেছেন যে গত কয়েকটা বছর আমরা দেখছি একদলীয় শাসন চলছে, এক ব্যক্তির শাসন চলছে, একদলীয় শাসন চলছে। আমরা আর এক ব্যক্তি শাসন দেখতে চাই না। এক ব্যক্তি শাসনের মধ্যে প্যাসিভাব লুকায়িত, এক ব্যক্তি শাসনের মধ্যে কর্তৃত্ববাদী আচরণ লুকায়িত। তাহলে আমাদেরকে নতুন ধ্যান ধারণায় বুঝতে হবে। এর জন্য তারেক রহমান ধারাবাহিকভাবে ভিশন 2030 দেখো খালেদা জিয়ার সেই ধারাবাহিকতা, নতুন একটা রাজনীতি আপনার সামনে আমার সামনে নিয়ে এসেছেন। এটা হলো 31 দফা। এই 31 দফার মধ্যে নতুন সুশাসন কিভাবে আসা যায়, শাসন ব্যবস্থা আগের আঙ্গিকে না থেকে নতুন আঙ্গিকে কোন শাসন ব্যবস্থায় বাংলাদেশের মানুষ উপকার পাবে, সেই দিকে তিনি নজর দিয়েছেন বলে আজকে তিনি সেই ঘোষণা দিয়েছেন। এই দেশে 31 দফার ভিত্তিতে আমরা পরবর্তীতে দেশ শাসন করতে চাই। এই 31 দফার মধ্যে কি আছে? এক নম্বর হলো একজন প্রধানমন্ত্রী পরপর 2 বার হতে পারবে না। এটা একটা পাওয়ার ব্যালেন্স থাকবে। শুধু প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী দেশ চালাবে, প্রধানমন্ত্রীর কথায় সব হবে, একটা ফ্যাসিবাদী কায়দা শুরু হবে, এই শাসন তো আর চলে না, চলতে পারে না। এই জন্য তারেক রহমান বলেছেন এখানে পাওয়ার ব্যালেন্স নিয়ে আসতে হবে। পাওয়ার ব্যালেন্স বলতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিচার বিভাগ, আইন বিভাগ, এই 4টা সমন্বয়ে যে কোনো যৌথ সিদ্ধান্ত আমরা নিতে সক্ষম হব, নেওয়ার চেষ্টা করব। এবং বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মধ্যে একটা থাকবে নিচে নিম্নপক্ষ নির্বাচিত পার্লামেন্ট, 300 জন থাকবে, বা মহিলা সহ 350 জন থাকবে। এরপর আরেকটা উপর কক্ষ থাকবে, সেই কক্ষে শ্রেণীভেদে প্রতিনিধি থাকবে। সেখানে কৃষকের পক্ষে প্রতিনিধি থাকবে, শ্রমিকের পক্ষে থাকবে, সেখানে যুব সমাজের পক্ষে থাকবে, সেখানে পেশাজীবীদের পক্ষে থাকবে, সকলের পক্ষে সেই প্রতিনিধিত্বশীল যে হাউস তৈরি হবে, নিচের পার্লামেন্ট থেকে উপরের পার্লামেন্টে, ওই হাউসে এমন কোন আইন যদি পাস না করা হয় বা অনুরোধ করা হয় যে না এটা আবার রিভিউ করা প্রয়োজন,
সেটা নিচে আবার রিভিউ হবে, আবার উপরে যাবে। ফাইনালি দুই কক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এটা আবার পাওয়ার ব্যালেন্স, যেটা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আইন শাখা যাবে, বিচার বিভাগে যাবে, যাওয়ার পর সর্বশেষ এই দেশের আইন হিসাবে সুশাসনের জন্য আমাদের কাছে আসবে, জনগণ যেটা সুফল পাবে। এই ধারণা থেকে তিনি 31 দফা জনগণের সঙ্গে তুলে ধরেছেন। শুধু তাই নয়, একটা মিডিয়া কমিশন থাকবে, একটা জুডিশিয়ারি কমিশন থাকবে, একটা ন্যায়পাল নিযুক্ত হবে, মুক্তিযোদ্ধাদের জন্য সেখানে কমিশন থাকবে, সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য শিক্ষা, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে এইভাবে 31টা দাবিকে আমরা সম্বলিত করেছি। এই 31টা দাবি সর্বপ্রথম আমরা 27টা দাবিকে নিয়ে এসেছিলাম, কিন্তু আমাদের সঙ্গে যারা যুবপথ আন্দোলন করেছেন তারা বলল যে না, 27-এর সঙ্গে আমাদের 4টা দফা আমরা একত্রিত করব, এবং ওনাদের সুপারিশে এই 4টা দফা নিয়ে এসে আমরা সর্বশেষ 31 দফাতেও বলিত হয়েছে। এখানে বলা আছে যে আমরা যারা নির্বাচন করছি, নির্বাচন করে বিজয়ী হব, শুধু তারাই এককভাবে দেশের সরকার গঠন করবেন না। সরকার গঠন করতে হলে যারা পরাজিত হবেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব। তাহলে তারেক রহমানের যে চিন্তা, তার যে চিন্তাধারা, তার যে চিন্তা ভাবনা, সবকিছু আজকে জনস্বার্থে। আপনারা ইদানিংকালে লক্ষ্য করেছেন তারেক রহমান যে বক্তব্যগুলো দিচ্ছে, এই বক্তব্যের উপর মানুষ ডিপেন্ড করে। শুধু মানুষ নয়, সাধারণ ব্যবসায়ীরা এসে আমাদেরকে বলতেছে, সাধারণ মানুষ এসে বলতেছে যে তাড়াতাড়ি নির্বাচন করেন না কেন। আসলে নির্বাচনটা যে কত জরুরি, কারণ এই যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে তো আমরা সহযোগিতা করছি এবং করব, কিন্তু আমাদের সহযোগিতা তাদেরকে নিতে হবে। এই সরকার কিন্তু ফেল করতে দেওয়া যাবে না। এই সরকার ফেল করলে বাংলাদেশ ফেল করবে, বাংলাদেশের জনগণ ফেল করবে। গতকালকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বক্তব্য দিয়েছে, ভাষণ দিয়েছে জাতির উদ্দেশ্যে। আমরা পুরোপুরি আশ্বস্ত না হলেও আমরা মনে করছি অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে, নির্বাচনের তারিখ ঘোষণা করে। সংস্কার করতে তো এতদিন লাগার কথা নয়। আমরা 90-এর আন্দোলনে মনে আছে 3 দলীয় জোটের রূপরেখা করেছি। 3 মাসের মধ্যে তখন শাহাবুদ্দিন সাহেব নির্বাচনের ব্যবস্থা করেছেন। তখন তো সংস্কার হয়েছিল, সংস্কার করেই কিন্তু নির্বাচন করেছে। হ্যাঁ, এখন অধিকতর সংস্কার করতে হলে 3 মাসের জায়গায় 6 মাস সময় নেবে, এর বেশি তো সময় নেওয়ার কথা নয়। তাই আমরা আশা করতে পারি খুব শীঘ্রই যদি বলি যৌক্তিক সময়, এখন মানুষ পাবে যৌক্তিক সময় কতদিন, এই জন্য কথাটা বললাম খুব শীঘ্রই, যদি এখন নভেম্বর মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত যদি আপনাদের সংস্কারের সময় লাগে, তাহলে মার্চ এপ্রিলে নির্বাচন দিতে কি খুব অসুবিধা হবে? তাহলে আমরা নির্বাচনটা চাই না, নির্বাচনটা দরকার না। তাহলে আমাদের মার্কাটা কি? মার্কাটা কি? মার্কাটা কি? মার্কাটা কি? ধানের শীষ, তৃণমূলের মার্কা, মাওলানা ভাসানীর মার্কা। ইলেকশন একটা আনন্দ, ইলেকশন একটা ঈদের মতো খুশি। দীর্ঘ 15, 16, 17 বছর আমরা ঈদের খুশি হয়তো বা খুশিটা করেছি বাসা বাড়িতে থেকে। ঈদের খুশিও করতে পারি না, ঈদের সময় পেয়েছিলাম, ঈদের সময় পালাইছিলেন। তবে এখন আর পালানোর ভয় নাই, জেলের ভয় নাই, মামলার ভয় নাই। মামলার ভয় আছে তো, মামলার ভয় যদি না থাকে, জেলের ভয় যদি না থাকে, তাহলে এখন সামনে নির্বাচন, একটা আনন্দ, একটা উৎসব, একটা খুশি আমরা বাংলাদেশের মানুষকে উপহার দিতে চাই, যেটি গত 15 বছর দিতে পারি নাই। তাহলে নির্বাচনের জন্য কি প্রস্তুতি নিচ্ছেন? এখন থেকে ঘরে ঘরে যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে।
আমাদের পার্শ্ববর্তী যারা অনেকে আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছে, আমি মুখেই বলি জামাত ইসলাম, তারা কিন্তু তাদের একটা অ্যাক্টিভ কর্মী বাহিনী দিয়ে কিছু কাজ করাচ্ছে এবং বিশেষ করে মহিলা অঙ্গনে কাজ করানোর চেষ্টা করছে। আমরা যেহেতু গণমানুষের দল, তাহলে এই গণমানুষের দলটাকে যদি আরো বেশি সুসংগঠিত করতে হয়, তাহলে আমাদেরকে আরো বেশি মহিলা অঙ্গনে কাজ করতে হবে, আমাদেরকে আরো বেশি ঘরে ঘরে যেতে হবে, যুবকদের মাঝে ছাত্রদের মাঝে যেতে হবে। কারণ এই প্রজন্ম যা চায়, এই যুগ, এই সময়, এই যে জেড জেনারেশন, এদের ডিমান্ড হবে, এরা খুব অল্প কথা বলে কাজ বেশি করে। তাহলে আপনার আমার দায়িত্ব হলো এই জেনারেশনটাকে সঙ্গী হিসাবে গড়ে তোলা, এদের পাশে যাওয়া। এই জন্য এই যে ফেসবুক আছে না, ইউটিউব আছে না, টুইটার আছে না, এখানে আপনাদেরকে ঢুকতে হবে। এখানে ঢুকে তারেক রহমান যে ৩১ দফার কথা বলছে, তারেক রহমানের উপর মানুষ যে ডিপেন্ড করে, তার যে বক্তব্যটা, এটা তুলে ধরবে। আমরা বিগত আন্দোলন সংগ্রামে যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছেন, জামাত ইসলামী আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু আমি তাদেরকে অনুরোধ করব, এই যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, এই ষড়যন্ত্রের ব্যাপারে আমরা যেভাবে সজাগ আছি, আপনাদেরকেও সজাগ থাকতে হবে। না হলে কোন সুযোগে আবার যদি ওই ফাঁসিবাদী শাসক গোষ্ঠী যারা বাংলাদেশে আছে, বিদেশে আছে, যাদের কাছে হাজার হাজার কোটি কোটি টাকা রয়েছে, তারা যে কোনো ক্ষতি আপনার আমার করে ফেলতে পারে। সেজন্য ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। তাই আমি অনুরোধ করছি, আগামী বাংলাদেশ সুন্দর হবে, ভবিষ্যৎ বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে।